আমরা সমকালীন বিশ্বে নিরাপত্তা সমূহ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা থেকে আমরা তিনটি পার্টে আগের তিনটি পার্টে আমরা বিষয়গুলো আলোচনা করেছি। অনেকটাই আলোচনা হয়েছে। তোমাদের বোধহয় সেই আলোচনাগুলো একটু দীর্ঘায়িত হয়েছে, একটু বড় বড় হয়ে গেছে। তোমরা একটু সময় নিয়ে দেখবে, পড়বে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এই অধ্যায় থেকে আমরা ফোর্থ পার্টের আলোচনা করব। ফোর্থ পার্টে কি রয়েছে? সমকালীন বিশ্বে নিরাপত্তা। সেইখান থেকে আমরা আজকে আলোচনা করব সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। এই সন্ত্রাসবাদকে আলোচনা করতে গেলে তার মধ্যে কি কি বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া দরকার। সন্ত্রাসবাদের অর্থ, সন্ত্রাসবাদের প্রকারভেদ, সন্ত্রাসবাদ উদ্ভবের কারণ, সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য এবং সন্ত্রাসবাদকে কিভাবে প্রতিরোধ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অপ্রথাগত যে সমস্ত নিরাপত্তাগুলো আছে সেই নিরাপত্তাগুলোর মধ্যে আমরা আগের দিন মানব নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সন্ত্রাসবাদ সম্পর্কে। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। এখানে আমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা চলছে। অধ্যায় ভিত্তিক আলোচনা শেষ হওয়ার পরেই একটা একটা অধ্যায় শেষ হওয়ার পরেই আমরা কিন্তু এই নোট প্রোভাইড করছি এবং তার সঙ্গে এমসিকিউ দিচ্ছি। এবং আমাদের নিমাই বাবুর যে বই রয়েছে ছায়া প্রকাশনীর, সেখানে অনুশীলনীগুলো আলোচনা করছি। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আমাদের আলোচনার বিষয়গুলো কি রয়েছে। তাহলে আমাদের আলোচনার বিষয় কি? সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। সন্ত্রাসবাদের মূল বিষয়টা আলোচনা করার আগে সন্ত্রাসবাদ বিষয়টা কি বা জিনিসটা কি, দেখতে কেমন, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সন্ত্রাসবাদ হলো নির্দিষ্ট একটি রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শগত উদ্দেশ্য যেগুলো রয়েছে সেগুলোকে হাসিল করাই কিন্তু এদের মূল লক্ষ্য। এরা মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করে। যে আতঙ্কটা সৃষ্টি করে সেটা কিন্তু পরিকল্পিত এবং হাতিয়ার নিয়ে। এরকম যদি আতঙ্ক জনসমাজে প্রতিফলিত হয়, দেখা যায়, তাহলে সেই রাষ্ট্রের মূল ভিত্তি কিন্তু নড়ে যাবে। সেই সমাজের উপর চাপ পড়বে। সেই চাপটা কিরকম হবে? মানসিক এবং শারীরিক। এরপরে আমরা চলে আসি সন্ত্রাসবাদের ব্যুৎপত্তিগত অর্থ। সন্ত্রাসবাদকে আমরা ইংরেজিতে বলি টেররিজম, যেটা ল্যাটিন শব্দ টেরার থেকে এসেছে, যার আক্ষরিক অর্থ কি? কাউকে আতঙ্কিত করা বা ভয় দেখানো। তাহলে আমরা যেটা আলোচনা করলাম যে সন্ত্রাসবাদ মানুষকে আতঙ্কিত করে, ভয় দেখায়। ফরাসি বিপ্লব যখন হয় তখন থেকেই কিন্তু এই সন্ত্রাসবাদ বিষয়টি আস্তে আস্তে করে গড়ে উঠতে শুরু করেছে। ফ্রান্সের রোবোস্পিয়ার তার যে জেকোবিন দল ছিল, সেই জেকোবিন দলের মধ্য দিয়ে তারা সন্ত্রাসবাদ বিষয়টাকে আস্তে আস্তে করে প্রতিষ্ঠা করতে শুরু করে। তাহলে এইভাবে সন্ত্রাসবাদ গড়ে উঠেছে, সন্ত্রাসবাদের ধারণাটা আস্তে আস্তে প্রকাশিত হয়েছে। কিন্তু সন্ত্রাসবাদটাকে বোঝার জন্য, বিষয়টাকে আরো ব্যাপকভাবে বোঝার জন্য বিষয়টা আরেকটু ভালো করে দেখব। এখানে লেখা আছে সমাজের বিভিন্ন রকম কিন্তু দাবি দাওয়া আছে। মানুষ সরকারের কাছে তার নিজের দাবি দাওয়াগুলো পেশ করে। সেই দাবি দাওয়াগুলো যখন সরকার মেনে নেয় তখন কি হয়, আর দাবি দাওয়াগুলো না মানলে তখন কি হয়। প্রথমে রয়েছে যখন জনগণ তার দাবি দাওয়াগুলো সরকারের কাছে পেশ করে, তখন সরকার এবং জনগণ নিজেদের মধ্যে আলোচনা করে সেই বিষয়টাকে সমাধান করে। সেই বিষয় সমাধান করার জন্য তারা যে পথটা অবলম্বন করে সে পথটা কিন্তু শান্তিপূর্ণ পথ। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা আছে, যখন দেখা যাচ্ছে সরকার জনগণের দাবি দাওয়া মানছে না, তখন জনগণ কি করবে? জনগণ তখন চরমপন্থা অবলম্বন করবে, হিংসা করবে। হিংসা, চরমপন্থার মধ্য দিয়ে তার দাবি দাওয়াগুলো আদায়ের চেষ্টা করবে। তাহলে এই দ্বিতীয় যে পন্থাটা, এই দ্বিতীয় পন্থাটাই হচ্ছে সন্ত্রাসবাদের উৎপত্তির ক্ষেত্রে মূল কারণ। জনগণের যদি দাবি দেওয়া সরকার সঠিক পথে না মেটায়, তখন কিন্তু সন্ত্রাসবাদের উৎপত্তি হতে পারে। এরপর আমরা চলে আসি সন্ত্রাসবাদের প্রকারভেদ। কয় প্রকারের সন্ত্রাসবাদ রয়েছে? এখানে আমরা সন্ত্রাসবাদের কয়েকটা প্রকারভেদ দেখে নেব। বিষয়টা ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমে যেটা রয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বিষয়টা কি? একটা রাষ্ট্রে যে জনগণ রয়েছে সেই জনগণের উপরে যদি রাষ্ট্র সরকার সামরিক বাহিনী দিয়ে অত্যাচার করে, জনগণের মধ্যে ভীতি প্রদর্শন করে, জনগণকে সঠিক পথে নিয়ে আসার জন্য শক্তি ব্যবহার করে, সেই সময় যে সন্ত্রাসবাদটা দেখা যায়
সেটাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। মানে রাষ্ট্রের জনগণের উপর রাষ্ট্রই অত্যাচার করবে, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাবে, তাকে বলবে তোমার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, মায়ানমারের যে রোহিঙ্গা জনগোষ্ঠী ছিল, সেই জনগোষ্ঠীকে সেই দেশের সরকার পরিকল্পিতভাবে নির্যাতন করেছিল। এটা আন্তর্জাতিক মহলে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নামে পরিচিত, বা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটা উদাহরণ হিসাবে পরিচিত। পরে রয়েছে 2 নম্বরে মতাদর্শগত সন্ত্রাসবাদ। মতাদর্শ বলতে রাজনৈতিক মতাদর্শ, সামাজিক আদর্শ, এইগুলোকে কেন্দ্র করে যখন সমাজের মধ্যে হিংসা চালানো হয়, তখন তাকে বলা হবে মতাদর্শগত সন্ত্রাসবাদ। তাহলে এই মতাদর্শগুলো কেমন হতে পারে? বামপন্থী মতাদর্শ হতে পারে, চরম ডানপন্থী মতাদর্শ হতে পারে। দেখো, এখানে আমাদের ভারতবর্ষেরই একটি উদাহরণ দেওয়া আছে, যেমন নকশালবাদী, মাওবাদী কর্মকাণ্ড। এরা কিন্তু জনগণের উপর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায়। এই যে মাওবাদী, নকশালবাদী, এরা যে মতাদর্শে দীক্ষিত, সেই মতাদর্শটা কি? মার্ক্সবাদী, লেনিনবাদী, মাওবাদী মতাদর্শ রয়েছে এদের মধ্যে। এরা অস্ত্রশস্ত্র নিয়ে সংগ্রাম করে, রাষ্ট্রের জনগণের উপর অত্যাচার চালায়। তাহলে দেখো, মতাদর্শগত দিক থেকেও কিন্তু সন্ত্রাসবাদের সৃষ্টি হতে পারে, যেটা আমরা উদাহরণ হিসাবে দেখলাম। পরে রয়েছে আত্মঘাতীমূলক সন্ত্রাসবাদ। এই ধরনের সন্ত্রাসবাদরা কিন্তু ভয়াবহ। ভয়াবহ কেন? কারণ এই ধরনের যে সন্ত্রাসবাদ, যাকে মারতে যায় সেও যেমন মারা যায়, তার সঙ্গে যে মারে সেও কিন্তু মারা যায়। উদাহরণ দিলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। আমাদের ভারতবর্ষের যে রাজীব গান্ধী, তাকে আত্মঘাতী হামলা করে মারা হয়েছিল। কারা মেরেছিল? এলটিডি জঙ্গি যারা। তাহলে দেখো, এইভাবে কিন্তু একটা রাষ্ট্রে আতঙ্কের সৃষ্টি করা যায় আত্মঘাতী হামলার মধ্য দিয়ে। দেখো, সেই উদাহরণটাই দেওয়া আছে এখানে। শ্রীলঙ্কার যে এলটিডি গোষ্ঠী রয়েছে, মানে তামিল টাইগার্স, এরা কিন্তু এই ধরনের কৌশলে অত্যন্ত দক্ষ। আবার 2001 সালে 9/11 যে হামলা হয়েছিল, আমেরিকার বাণিজ্য ক্ষেত্র টুইন টাওয়ারে আঘাত হানা হয়েছিল, সেটাও কিন্তু একটা আত্মঘাতী হামলার, সন্ত্রাসবাদী হামলার উদাহরণ হতে পারে। তাহলে আমরা 3 প্রকার সন্ত্রাসবাদ দেখলাম। এরপরে রয়েছে 4 নম্বরে জাতিগত সন্ত্রাসবাদ। প্রতিটা দেশে জাতি বা গোষ্ঠী রয়েছে। সেই জাতি বা গোষ্ঠী, তারা যখন অন্য জাতির উপর আক্রমণ করে, সেই আক্রমণটা কেমন হবে? সহিংস বা হিংসা সমেত আক্রমণ করবে এবং নিজেদের দাবি দাওয়াগুলো আদায় করবে। তখন তাকে বলা হবে জাতিগত সন্ত্রাসবাদ। এইখানে জাতিগত সন্ত্রাসবাদের একটা উদাহরণ দেওয়া আছে, স্পেনের যে ইটিএ গোষ্ঠী, যারা স্বাধীনতার জন্য দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছিল। আবার দেখো, ভারতবর্ষের উত্তর পূর্ব দিক, সেখানে যে বোরোল্যান্ড মুভমেন্ট, আলফা, উলফা, নাগাল্যান্ডের যে নাগা গোষ্ঠী রয়েছে, তারা তাদের নিজেদের সহধিকারকে প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে। সহিংস আন্দোলন, হিংসাত্মক আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন। এর ফলে কি হচ্ছে? প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে এই ধরনের সন্ত্রাসবাদের কারণে। 5 নম্বরে রয়েছে ধর্মীয় সন্ত্রাসবাদ। ধর্মীয় সন্ত্রাসবাদ একটা গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদ। ধর্মকে কেন্দ্র করে, ধর্মের নামে ভুল বুঝিয়ে, ধর্মের উন্মাদনা মানুষের মধ্যে ছড়িয়ে এই ধরনের সন্ত্রাসবাদ তৈরি করা হয় এবং নিরপরাধ মানুষের উপর হামলা চালানো হয়। এটাকেই বলা হচ্ছে ধর্মীয় সন্ত্রাসবাদ। তাহলে সেই ধর্মীয় সন্ত্রাসবাদগুলো কেমন? পাকিস্তানে রয়েছে আইএসআইএস বা আল কায়দা, এগুলো কিন্তু ধর্মীয় সন্ত্রাসবাদ। এখানে যে সমস্ত মানুষগুলো আসে, তাদেরকে ধর্মের নামে ভুল বোঝানো হয়, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদের মগজ ধোলাই করা হয়। মগজ ধোলাই করে এই ধরনের সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটানো হয়। এই ধরনের সন্ত্রাসবাদ তারা বিশ্বব্যাপী কর্মকাণ্ড চালায়। যেমন ধরো, ভারতবর্ষের যে মুম্বাই 26/11 হামলা, মুম্বাই হামলা, সেখানে কি হয়েছিল? তাজ হোটেল, মুম্বাই রেল স্টেশন, সেখানে প্রচুর মানুষ মারা গিয়েছিল এই ধরনের সন্ত্রাসবাদের আক্রমণের কারণে। তোমরা কিন্তু এই ঘটনাগুলো অবশ্যই জানো। পরে রয়েছে 6 নম্বরে সাইবার সন্ত্রাসবাদ। বর্তমান যুগ কিন্তু তথ্য প্রযুক্তির যুগ। সেই তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে যখন একটা রাষ্ট্রের সমগ্র ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়, তখন তাকে বলা হবে সাইবার সন্ত্রাসবাদ। দেখো, এখন সারা বিশ্বে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যারের ব্যবহার চলছে। এই সমস্ত বিষয়গুলোর মধ্য দিয়ে একটা একটা রাষ্ট্র দাঁড়িয়ে আছে, তার কাঠামোটা দাঁড়িয়ে আছে। যদি সেই মূল ভিত্তিটাকেই নষ্ট করে দেওয়া হয়, তাহলে একটা রাষ্ট্রের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। দেখো, সেই বিষয়টাই এখানে দেওয়া আছে। দেশের
প্রতিরক্ষা, ব্যাংকিং, বিদ্যুৎ ব্যবস্থার মতো যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো ভেঙে দিতে পারে এই সাইবার সন্ত্রাসবাদ। 2010 সালে ইরানের পরমাণু কেন্দ্রে টাক্সনেট ম্যালওয়্যার আক্রমণ করে। সেই ম্যালওয়্যার আক্রমণ করার মধ্য দিয়ে ইরানের পরমাণু কেন্দ্রের সমস্ত তথ্য চুরি করে নেওয়া হয়েছিল। আমরা সবাই জানি যে মোবাইলের মধ্যে কি ভাইরাস ঢুকে গেছে। ভাইরাস বিষয়টা না, যদি সাইবার সন্ত্রাসবাদীরা সফটওয়্যারের মধ্যে ম্যালওয়্যারের ব্যবহার করে, তাহলে কিন্তু তোমার মোবাইলটা সম্পূর্ণরূপে তাদের কন্ট্রোলে হয়ে যাবে। এইগুলো কিন্তু একটা ধরনের সন্ত্রাসবাদ। তাহলে আমরা সন্ত্রাসবাদের প্রকারভেদ আলোচনা করলাম। এরপরে যেটা রয়েছে সন্ত্রাসবাদের উদ্ভবের মূল কারণ। তাহলে সন্ত্রাসবাদ উৎপত্তির বা উদ্ভবের পিছনে যে কারণগুলোর মধ্যে একটা কারণ আমরা কিন্তু জেনে এসেছি, যে সরকারের কাছে জনগণ যদি তার দাবি দাওয়া পেশ করে, সেই দাবি দাওয়া যদি সরকার না মানে, তাহলে সরকারের বিরুদ্ধে যখন জনগণ সহিংস আন্দোলন চালাবে তাদের পাওনা পাওয়ার জন্য, তখন সেটাকে সন্ত্রাসবাদ বলা হবে, বা এইভাবে সন্ত্রাসবাদের উৎপত্তি হতে পারে। সেই বিষয়টা কিন্তু এখানে লেখা আছে। তাহলে এছাড়াও আরো কিছু কিছু কারণ আছে যার মধ্য দিয়ে সন্ত্রাসবাদ গড়ে উঠতে পারে। প্রথমে একে দাগে আছে ঠান্ডা যুদ্ধের প্রভাব ও ক্ষমতার লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই চলেছিল। সেই ঠান্ডা লড়াই যখন হয়, তখন কিন্তু দুই পক্ষ, দুইটা দেশ এই সন্ত্রাসবাদকে উস্কানি দিয়েছে। এই দুটি দেশ কিন্তু কোনো দেশে যায়নি যুদ্ধ করতে, কিন্তু তারা উস্কানি দিয়েছে। উস্কানি দেওয়ার মধ্য দিয়ে ওই রাষ্ট্রকে বিভাজন করার চেষ্টা করছে। তাহলে এভাবে একটা রাষ্ট্রকে উস্কানি দিয়ে যখন সেই রাষ্ট্রকে কুক্ষিগত করা হচ্ছে বা হস্তগত করা হচ্ছে, তখনও কিন্তু সন্ত্রাসবাদের উৎপত্তি হচ্ছে। মানে সেই রাষ্ট্রে যে সমস্ত বিকৃত মানুষ রয়েছে, সেই বিকৃত মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে, তারা সহিংস আন্দোলন করছে, তারা মানুষকে মারছে। এইভাবে কিন্তু সন্ত্রাসবাদের উৎপত্তি হয়েছে ঠান্ডা যুদ্ধের কারণে। 2 নম্বরে রয়েছে দীর্ঘমেয়াদী অমীমাংসিত সমস্যা। একটা জনগোষ্ঠী বা জাতি দীর্ঘদিন ধরে যদি বঞ্চনার শিকার হয়, তখন সেখান থেকে উগ্রবাদের জন্ম নেয়। যেমন দেখো, প্যালেস্তাইন ইসরায়েল সংকট। নিজেদের ভূমিতে যদি কেউ পরাধীন থাকে, তাহলে সে কি হবে? অবশ্যই যুদ্ধ করবে। সেই জন্য উৎপত্তি হয়েছে কি হামাস। হামাস নামে একটি সংগঠন। সেই হামাস নামের সংগঠন কি করছে? প্যালেস্তাইন ইসরায়েলে সন্ত্রাসবাদের সৃষ্টি করছে। তাহলে দীর্ঘমেয়াদী কোনো বিষয় থেকে যদি বঞ্চনা করা হয়, তাহলে কিন্তু সেখানে সন্ত্রাসবাদের উৎপত্তি হতে পারে। 3 নম্বরে উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ। আমরা জেনেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক দেশ আস্তে আস্তে করে স্বাধীনতা লাভ করতে শুরু করে। মানে ঔপনিবেশিক শাসন থেকে রাষ্ট্রগুলো আস্তে আস্তে করে স্বাধীনতা পেতে শুরু করে। কিন্তু সেই রাষ্ট্রগুলো কি সহজে স্বাধীনতা পেয়েছিল? অবশ্যই না। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস ঘেঁটে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যখন ভারত স্বাধীন হয়, তার ঠিক আগে আগেই কিভাবে ভারতবর্ষে সহিংস আন্দোলন চলেছে, লাঠিচার্জ হয়েছে। সেখানে সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলি ঔপনিবেশিক দেশকে নিজেদের আয়ত্তে রাখার জন্য কিভাবে সচেষ্ট হচ্ছে, এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতবাসীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিভাবে সহিংস আন্দোলন করছে, সেটাও কিন্তু একটা সন্ত্রাসবাদের উৎপত্তির কারণ। 4 রয়েছে ধর্মীয় মৌলবাদ। আমরা সন্ত্রাসবাদের উৎপত্তির পেছনে যে সমস্ত কারণগুলো দেখলাম, তার থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি ধর্মীয় মৌলবাদ। এরা কি করে? ধর্মের নামে মানুষকে ভুল বুঝায়। মানুষ ধর্মগতভাবে অন্ধ। তাদেরকে যদি ধর্মীয় বিষয়ে জ্ঞান দেওয়া হয়, সে জ্ঞানটা সঠিক না ভুল, সে বিষয়ে কিন্তু কোনো মানুষ জানতে চায়নি। ধর্মীয় সম্বন্ধে জ্ঞান মানে সঙ্গে সঙ্গে তারা আত্মসাৎ করছে। এইভাবে কিছু মৌলবাদী সংগঠন মানুষকে ভুল বোঝাচ্ছে, ধর্মের নামে ভুল বোঝাচ্ছে। ধর্মের নামে ভুল বুঝিয়ে তারা কি করছে? অন্য রাষ্ট্রের হিংসা ছড়াচ্ছে। সেই হিংসাটা কেমন? সহিংস হিংসা। এরকম কিছু মৌলবাদী সংগঠন, তাদের দ্বারা গঠিত সন্ত্রাসবাদী গোষ্ঠী হলো আল কায়দা, যারা কি করেছিল? 9/11 হামলা করেছিল। আবার 26/11 তস্করি লইবা নামে একটি সংগঠন, ISI। এই সমস্ত যে সংগঠনগুলো সন্ত্রাসবাদী সংগঠন, এরা কিন্তু ধর্মীয় কারণেই গঠিত হয়েছে, ধর্মের নামে ভুল বোঝানোর কারণেই তৈরি হয়েছে। পরে রয়েছে অপরাধ জগতের সঙ্গে সংযোগ। দেখো, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণের অর্থের প্রয়োজন। সেই জন্য কি হয়? সীমান্তের ওপার থেকে
মাদক চোরাচালান চালানো হয়, জাল টাকা পাচার করা হয় এবং প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলোকে বেশি দামে বিক্রি করা হয়। এইভাবে সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের ফান্ডিং পেয়ে থাকে। যেমন ধরো দাউদ ইব্রাহিম, আবু সালেম, এরা কি করছে? অপরাধীদের সঙ্গে হাত মেলাচ্ছে, জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে আঁতাত গড়ে তুলছে। এরাই মূলত সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ফান্ডিং করে থাকে, অর্থ দিয়ে থাকে তার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য। 6 নম্বরে রয়েছে মনস্তাত্ত্বিক কারণ ও তরুণ প্রজন্মের হতাশা। দীর্ঘদিন ধরে একটা রাষ্ট্রে কর্মসংস্থান নেই, বেকাররা হাহাকার করছে, সামাজিকভাবে তারা বঞ্চিত। তাহলে সেই তরুণ প্রজন্মরা কি করবে? তারা কিন্তু এই ধরনের পথ বেছে নেবে। যখনই একটা রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে, তখন জঙ্গি গোষ্ঠীগুলো কি করবে? ওই রাষ্ট্রে টোপ দেবে যুব সমাজকে। আর সেই টোপ যদি যুবক গোষ্ঠী, তরুণ প্রজন্ম গিলে নেয়, তাহলে কি করবে? সন্ত্রাসবাদী কার্যকলাপটা তাদের চালাতে আরো সুবিধা হবে, ওই রাষ্ট্রকে পুরো খোগলা করে দেবে। তাদেরকে সন্ত্রাসবাদী সংগঠনগুলো মগজ ধোলাই করে, এমনকি তাদেরকে আত্মঘাতী হামলার দিকেও প্রেরিত করে। তাহলে দেখো, একটা সমাজে যদি বঞ্চনা সৃষ্টি হয়, তাহলে সেখানে কিন্তু তরুণ প্রজন্মরা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে সহিংস আন্দোলন চালাবে। এই বিষয়গুলোর প্রতি অনেক জঙ্গি গোষ্ঠী ওত পেতে আছে, কখন একটা রাষ্ট্রে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। এখান থেকেও কিন্তু সন্ত্রাসবাদের সৃষ্টি হয়। 7 নম্বরে রয়েছে কৌশলগত ও ভূ রাজনৈতিক স্বার্থ। দেখো, বিশ্বের সমস্ত রাষ্ট্র কিন্তু সমান ক্ষমতাশালী নয়। কোনো রাষ্ট্র বৃহৎ মানে শক্তিশালী, কোনো রাষ্ট্র ক্ষুদ্র মানে অর্থনৈতিক দিক থেকে হীন। তাহলে ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো আছে, সেই সমস্ত রাষ্ট্রগুলোর উপর অর্থনৈতিক দিক থেকে ক্ষমতাশালী রাষ্ট্রগুলো বা সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্রগুলো কি করবে? তাদেরকে সবসময় কুক্ষিগত করে রাখার চেষ্টা করবে। এইভাবে কুক্ষিগত করে রাখার জন্য শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু কোনোভাবেই ওই দুর্বল রাষ্ট্রে বা ক্ষুদ্র রাষ্ট্রে আসবে না। তারা কি করবে? ওই রাষ্ট্রের আশেপাশে যে সমস্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আছে, খারাপ মানসিকতার মানুষগুলো আছে, তাদেরকে কাজে লাগাবে, দিয়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে ভাঙার চেষ্টা করবে, সেই রাষ্ট্রে অশান্তির সৃষ্টি করবে। একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র সবসময় এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। এটা একটা ভালো উদাহরণ। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের থেকে তেল পাওয়ার জন্য এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে তা দিয়ে এসেছে, যেটা এখনো পর্যন্ত কিন্তু চলছে। তোমরা সবাই জানো আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ চলছে। তাহলে দেখো, সন্ত্রাসবাদ মূলত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ধর্মীয় অন্ধত্ব, অর্থনৈতিক অপরাধ, ব্যক্তিগত বঞ্চনা, এগুলোর যদি সঠিক জটিল মিশ্রণ হয়, তাহলে কিন্তু সন্ত্রাসবাদ উৎপত্তি থেকে কেউ আটকাতে পারবে না। এর জন্য কি করতে হবে? রাষ্ট্রে যে তরুণ প্রজন্ম আছে, তাদেরকে মনস্তাত্ত্বিক দিক থেকে সুদৃঢ় হতে হবে, শক্তিশালী হতে হবে, বুঝতে হবে রাষ্ট্রের কথা, সরকারের কথা। সরকারের কথা, রাষ্ট্রের কথা না বুঝে যদি তরুণ প্রজন্ম এইভাবে উৎপাত মাচাতে থাকে, তাহলে কিন্তু ওত পেতে আছে জঙ্গি গোষ্ঠীগুলো, তারা কিন্তু ধরে নেবে, দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে তাদেরকে লেলিয়ে দেবে। ঠিক আছে, এইগুলো গেল তাহলে সন্ত্রাসবাদ উৎপত্তির পেছনে কিছু কারণ। এরপরে রয়েছে সন্ত্রাসবাদের প্রধান বৈশিষ্ট্য সমূহ। এই বিষয়টা আমরা আলোচনা করব। কিন্তু তোমরা যে সমস্ত নোটগুলো পাচ্ছ, সেই নোটগুলোতে পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা যে নোটটা ধরে আলোচনা করছি, সেই নোটটারও কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা যে পাঠগুলো আলোচনা করছি, সেই পাঠের কোনো না কোনো ভিডিওতে এর পাসওয়ার্ড দেওয়া আছে। সেইভাবে তোমরা যে এমসিকিউটা পাবে এই অধ্যায় থেকে, সেই এমসিকিউর পাসওয়ার্ড হচ্ছে 123M। এই পাসওয়ার্ডটা দিলে তোমরা কিন্তু এইখান থেকে যে এমসিকিউ গুলো দেব, সেই এমসিকিউ পিডিএফটা খুলতে পারবে। ঠিক আছে, তাহলে দেখি আমরা সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি রয়েছে? চরম হিংসার পথ। সন্ত্রাসবাদের প্রধান এবং প্রথম হাতিয়ার হচ্ছে হিংসা। তারা তাদের দাবি আদায়ের জন্য জনহত্যা করতে পারে, বিস্ফোরণ ঘটাতে পারে, অপহরণ করতে পারে। এই সমস্ত নিষ্ঠুর পথগুলো সন্ত্রাসবাদীরা অবলম্বন করতে পারে তার সন্ত্রাসবাদী কার্যকলাপকে পরিচালিত করার জন্য। এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তার কাজগুলো করছে, এটা শুধু ব্যক্তির ক্ষেত্রে নয় বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা কিন্তু পুরো সমাজের বিরুদ্ধে। যদি একটা জায়গাতে একজন ব্যক্তিকে সন্ত্রাসবাদীরা হরণ করে নেয়, তাহলে তার বিষয়টা যেমন পরিবারের উপর পড়বে, তেমন কিন্তু একটা সমাজের উপর পড়বে। সন্ত্রাসবাদীরা এই বিষয়টা দেখানোর চেষ্টা করছে, জনসমাজকে আতঙ্কিত করছে,
এটা গেল প্রথম বৈশিষ্ট্য। ২ নম্বর বৈশিষ্ট্য, আতঙ্ক ও ভীতি সৃষ্টি। তাহলে সন্ত্রাসবাদের প্রধান এবং মূল বিষয় যেটা, সেটা হিংসা। এবং দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে ভয়। সন্ত্রাসবাদীরা শুধুমাত্র ভয় দেখায়। সেই ভয়টা তারা কাদেরকে দেখায়? সাধারণ মানুষকে দেখায়। সাধারণ মানুষ যদি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়, সেখানে যে সরকার রয়েছে সেই সরকারও কিন্তু আস্তে আস্তে করে ভীত সন্ত্রস্ত হতে শুরু করবে। এইভাবে সন্ত্রাসবাদীরা যে ভয় দেখায়, সেই ভয়ে যদি জনসমাজ আতঙ্কিত হয়ে পড়ে এবং সরকার যদি তা প্রতিরোধ করতে না পারে, তাহলে সেই সরকার কিন্তু আস্তে আস্তে নিরাপত্তাহীনতায় এবং অস্থিরতায় ভুগতে থাকবে। এই কাজগুলোই করতে চাইছে সন্ত্রাসবাদীরা, ভয় দেখাতে চাইছে, আতঙ্কের সৃষ্টি করতে চাইছে। ৩ নম্বরে রয়েছে সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য। সন্ত্রাসবাদীরা কোনো সময় কিন্তু লক্ষ্যহীন নয়। তারা যে বস্তুটাকে টার্গেট করে, সেই বস্তুটাতেই কিন্তু তারা আঘাত হানে। সন্ত্রাসবাদীদের কার্যকলাপের পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। তাদের উদ্দেশ্যটা কি? সরকারকে ক্ষমতাচ্যুত করা, শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া, এমনকি তাদের মতামতগুলো সরকারের উপর চাপিয়ে দেওয়ার জন্য নাশকতামূলক কাজ করে, দুর্ঘটনা ঘটায়, বিস্ফোরণ করে। এইভাবে তারা একটা সরকারকে, একটা রাষ্ট্রকে পুরো নিজেদের কুক্ষিগত করে নেয়, নিজেদের কন্ট্রোলে করে নেয়। ৪ নম্বর পয়েন্ট, সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করা। সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করে কেন? তারা সামরিক বাহিনীর উপর আক্রমণ করে না কেন? যদি সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করে, আক্রমণ করে, হামলা চালায়, তাহলে এর প্রভাব জনসমাজে দ্রুত পড়বে এবং সরকারের উপর চাপ সৃষ্টি করা যাবে। এই জন্যই সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর অত্যাচার চালায়, সাধারণ মানুষের উপর আক্রমণ করে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে না। মানে সন্ত্রাসবাদীদের লক্ষ্যবস্তুটা কি? মানুষ। ৫ নম্বরে রয়েছে ধর্মীয় ও সামাজিক উন্মাদনা। আমরা সন্ত্রাসবাদের উৎপত্তি এবং সন্ত্রাসবাদের যে প্রকারভেদগুলো পড়ে এসেছিলাম, সেখানে জেনে এসেছিলাম বা বিষয়টা বুঝেছিলাম, সন্ত্রাসবাদ গড়ে ওঠার পেছনে কিন্তু রয়েছে ধর্মীয় গোঁড়ামি। মানে ধর্মের নামে ভুল বুঝিয়ে মানুষকে সন্ত্রাসবাদী বানানো হয়। তাহলে ধর্মীয় গোঁড়ামি এবং জাতিগত বিদ্বেষের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে কিন্তু এই সন্ত্রাসবাদ। তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য অপর জাতি এবং অন্য ধর্মের উপর আক্রমণ চালায়। এটা সন্ত্রাসবাদের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ৬ নম্বরে রয়েছে গণমাধ্যমের ব্যবহার। সন্ত্রাসবাদীরা সবসময় পাবলিসিটি চায়। তারা যে কাজটা করছে সেটা যেন মানুষজন জানতে পারে, সেই জন্য তারা গণমাধ্যমকে ব্যবহার করে। তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে তার ফুটেজ তৈরি করে, ফুটেজ তৈরি করে গণমাধ্যমে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দিলে কি হবে? জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হবে, বিশ্বজুড়ে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি হবে। এটা একটা সন্ত্রাসবাদীদের বৈশিষ্ট্য। পরে রয়েছে ৭ নম্বরে আন্তর্জাতিক নেটওয়ার্ক। অপ্রথাগত নিরাপত্তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ বিষয়টা কিন্তু এমন একটা বিষয়, সেটা কিন্তু একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা নিজেদেরকে একটা সীমানার মধ্যে আটকে রাখতে চায় না। এদের যে প্রশিক্ষণ হয়, এদের যে ফান্ডিং হয়, মানে টাকা আসে, এবং যে পরিকল্পনাগুলো হয়, সেই পরিকল্পনাগুলো কিন্তু বিভিন্ন দেশের সীমান্তে ছড়িয়ে থাকে। বিষয়টা এরকম, কোনো একটা দেশে হামলা হবে, সন্ত্রাসবাদী হামলা, তার একটা পরিকল্পনা দরকার, তার পেছনে অর্থের প্রয়োজন। এই বিষয়টা কিন্তু একটা জায়গাতে বসে থেকে হয় না। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বসে এর ফান্ডিং করা হয় এবং পরিকল্পনা ছক তৈরি করা হয়। তাহলে সন্ত্রাসবাদী যে গোষ্ঠীগুলো, তারা কিন্তু একটা জায়গাতে সীমাবদ্ধ নেই, তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকে। মানে তাদের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, আন্তর্জাতিক নেটওয়ার্ক। পরে রয়েছে সন্ত্রাসবাদ প্রতিরোধের প্রধান উপায়। মানে কি কি উপায়ে আমরা সন্ত্রাসবাদকে প্রতিরোধ করতে পারবো। তাহলে আমরা সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য, সন্ত্রাসবাদের উদ্ভবের কারণ এবং সন্ত্রাসবাদের প্রকারভেদগুলো দেখলাম। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সন্ত্রাসবাদকে কিভাবে আমরা নির্মূল করতে পারব। সন্ত্রাসবাদকে নির্মূল করতে গেলে কিন্তু কোনো রকম কোনো শক্তি প্রয়োগ করা যাবে না। শক্তি প্রয়োগ করলে তারা ঘুরে আবার শক্তি প্রয়োগ করবে। মানে নিউটনের থার্ড লয়ের মতো, তুমি শক্তি প্রয়োগ করছো, ঘুরে আবার শক্তি প্রয়োগ হবে। এই জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা যাবে না। সেই জন্য কি করতে হবে? একটা রাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে, সেই উদ্যোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। সন্ত্রাসবাদীরা যেন না কোনোভাবে সুযোগ পায়
একটা রাষ্ট্র আক্রমণ করতে, সেই রাষ্ট্রের তরুণ প্রজন্মকে হাতিয়ার করতে। তাহলে প্রথম যে পয়েন্টটা রয়েছে সন্ত্রাসবাদকে প্রতিরোধ করার উপায়ে, সেটা কি? কঠোর আইন ও দ্রুত বিচার। সন্ত্রাসবাদকে দমন করার জন্য প্রতিটা রাষ্ট্রকে কঠোর আইন এবং দ্রুত বিচার ব্যবস্থা করতে হবে। দ্রুত বিচার ব্যবস্থার এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে সন্ত্রাসবাদীরা নিজেরাই সন্ত্রস্ত হয়ে পড়ে, এরকম কঠোর আইন তৈরি করতে হবে। সন্ত্রাসবাদী যে সংগঠনগুলো আছে তাদের যে ফান্ডিং যেখান থেকে হয়, সেই ফান্ডিং বা অর্থের যোগানের উৎসগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। এর জন্য দরকার কি? আন্তর্জাতিক সহযোগিতা। তাহলে আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়ে কঠোর আইন এবং দ্রুত বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে, যাতে সন্ত্রাসবাদীরা তার কার্যকলাপ চালাতে না পারে, সুষ্ঠুভাবে চালাতে না পারে। দুইয়ের পয়েন্টে কি রয়েছে? শক্তিশালী গোয়েন্দা নজরদারি। সন্ত্রাসবাদীরা পরিকল্পিতভাবে আক্রমণ চালায়, সেই পরিকল্পনাটা যদি গোয়েন্দা বিভাগ আগে থেকে জানতে পারে, তাহলে সেই দেশে সন্ত্রাসবাদী আক্রমণটা আটকানো যাবে। এর জন্য গোয়েন্দা বিভাগকে তৎপর থাকতে হবে, দক্ষ থাকতে হবে। সন্ত্রাসবাদীরা যা ভাবছে তাদের থেকে এক ধাপ আগিয়ে ভাবতে হবে। শুধু একটা দেশের গোয়েন্দা বিভাগ নয়, বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, দেশ আছে, প্রতিটা দেশের গোয়েন্দা বিভাগ যদি একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করে, তাহলে এই ধরনের নাশকতা থেকে, এই ধরনের সন্ত্রাসবাদী হামলা থেকে বিশ্বকে রক্ষা করা যাবে। এর পাশাপাশি সাইবার নিরাপত্তাকে আরো জোরদার করতে হবে, আরো আঁটোসাঁটো করতে হবে। ইন্টারনেট ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করতে হবে, যাতে সাইবার আক্রমণও না হয়। তিনের পয়েন্ট, দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান। তাহলে তরুণ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কিন্তু যে কোনো মুহূর্তে সন্ত্রাসবাদীরা মগজ ধোলাই করে তাদের প্রতি আকৃষ্ট করতে পারে। সেই জন্য রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান এবং দারিদ্রতা হ্রাস। দারিদ্রতা যদি বিমোচন করা যায়, যদি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদের যে প্রলোভন, সেখান থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা যাবে। 4 নম্বরে রয়েছে গণসচেতনতা ও শিক্ষা। সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করা যাবে যদি জনগণ সচেতন হয়, তাদেরকে যদি বোঝানো হয় সন্ত্রাসবাদ একটি মানবিক অপরাধ। জনগণের মধ্যে সেই সচেতনতা বাড়ানোর জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা যদি সঠিক হয়, তাহলে কিন্তু মানুষ মূল স্রোতের সঙ্গে চলতে পারবে। তা না হলে সন্ত্রাসবাদীরা তাদেরকে লুফে নেবে। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা। সন্ত্রাসবাদ যেহেতু একটা বিশ্বজনীন সমস্যা, বিশ্বের সমস্যা, সেই জন্য একটা রাষ্ট্র যদি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে, তাহলে কিন্তু সেই রাষ্ট্র কোনোভাবেই সচেষ্ট বা সফল হতে পারবে না। সেই জন্য বিশ্বের প্রতিটা রাষ্ট্রকে একযোগে আসতে হবে, এক ছাতার তলায় আসতে হবে। এক ছাতার তলায় একযোগে এলে তবেই সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করা যাবে। এমনকি বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে যে রাজনৈতিক ভেদাভেদ আছে, সেই রাজনৈতিক ভেদাভেদগুলোকে দূর করতে হবে। বলতে হবে যে রাষ্ট্র সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে, সে রাষ্ট্রকে একঘরে করে রাখা হবে। এইভাবে যদি হুমকি দেওয়া হয়, এইভাবে ওই রাষ্ট্রগুলোকে যদি সচেতন করা হয়, বলা হয় যে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া যাবে না, তাহলে কিন্তু সন্ত্রাসবাদটা অনেকটাই কমতে পারে। ঠিক আছে, তোমরা তাহলে সন্ত্রাসবাদ বিষয়টা সম্পর্কে বুঝলে, জানলে। এটা কিন্তু অপ্রথাগত নিরাপত্তার একটি দিক। সন্ত্রাসবাদ, আমরা মানব নিরাপত্তা সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা সন্ত্রাসবাদ সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন আমরা অভিবাসন সম্পর্কে আলোচনা করব বা মাইগ্রেশন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে তোমরা এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তার নোটিফিকেশন তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।